বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। এইচএসসি অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর রসায়ন দ্বিতীয় পত্র প্রথম অধ্যায় পরিবেশ রসায়ন নিয়ে আলোচনা করব। আমাদের লেকচার সংখ্যা হলো 10। আলোচনার বিষয়সমূহ হলো বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের বিক্রিয়া সমূহ, মাটিতে নাইট্রোজেন সংবন্ধন বা নাইট্রোজেন ফিক্সেশন, শিল্পের গ্যাসীয় বর্জ্য বায়ু দূষণ, বায়ু দূষণের ফলে পরিবেশের উপর এর ক্ষতিকারক প্রভাব, এবং সর্বশেষ আমরা উল্লেখিত আলোচনার সাপেক্ষে যে প্রশ্নগুলো পাবো সেগুলো নিয়ে আলোচনা করব। এবং এগুলো তোমাদের বাড়ির কাজ থাকবে, তোমরা এগুলো শিখে নিবে। যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদেরকে জানাবে, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। মূল আলোচনায় যাওয়ার পূর্বে আমি আমার পরিচয় দিই। আমার নাম মোহাম্মদ বেলায়েত হোসেন, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ডিপার্টমেন্ট অফ কেমিস্ট্রি, ন্যাশনাল আইডিয়াল কলেজ, খিলগাঁও, ঢাকা। এবার আমরা ধারাবাহিকভাবে আলোচনায় ফেরত যাই। প্রথমে আমরা দেখব নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন কি। আমরা জানি বায়ুমণ্ডলের গ্যাসীয় পদার্থগুলোর মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে আয়তনিক হিসেবে নাইট্রোজেন থাকে। এই নাইট্রোজেন আমরা সরাসরি গ্রহণ করতে পারি না, এটি বিভিন্ন প্রক্রিয়ায় বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে উপযোগী যৌগে পরিণত করে স্থিরীকৃত করে রেখে আমরা ব্যবহার করতে পারি। ওই প্রক্রিয়াটার নামই হচ্ছে নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধন। এখানে আমরা একটি চিত্র দেখতেছি, এই চিত্রের মাধ্যমে তোমরা নাইট্রোজেন ফিক্সেশন বুঝতে পারবে। যেমন এখানে নাইট্রোজেন আছে, এই নাইট্রোজেন বিভিন্ন প্রক্রিয়ায়, যেমন বজ্রপাতের সময় বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, নাইট্রিক অ্যাসিড ইত্যাদিতে রূপান্তর হয়। বৃষ্টির পানির সাথে মাটিতে পড়ে মাটির যে ক্ষারীয় পদার্থগুলো আছে সেগুলো গ্রহণ করে লবণ রূপান্তর করে, ওই লবণ উদ্ভিদ মূল দ্বারা শোষণ করে। এইভাবে নাইট্রোজেন বায়ুমণ্ডল থেকে মাটিতে আসে। আবার এই নাইট্রোজেন যুক্ত যৌগগুলো বিজারিত হয়ে অ্যামোনিয়াম আয়ন, অ্যামোনিয়া ইত্যাদি রূপান্তর হয়। এক পর্যায়ে নাইট্রেট আয়নে রূপান্তর হয়। আস্তে আস্তে ডিনাইট্রিফিকেশন প্রক্রিয়া এটি নাইট্রেট আয়ন, আবার এটি নাইট্রিক অক্সাইড এবং নাইট্রাস অক্সাইড, এবং সর্বশেষ আবার নাইট্রোজেন হিসেবে বায়ুমণ্ডলে ফেরত যায়। বায়ুতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হওয়ার আরো কতগুলো প্রক্রিয়া আছে। উচ্চতাপ ইলেকট্রিক পাওয়ার প্ল্যান্টে অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে, যানবাহন ইঞ্জিনে, প্লেন ইঞ্জিনে এবং জ্বালানির দহনে আমরা নাইট্রিক অক্সাইড উৎপন্ন করতে পারি। এখন নাইট্রোজেন ফিক্সেশন বা নাইট্রোজেন সংবন্ধনের প্রক্রিয়া, তিন প্রক্রিয়ায় নাইট্রোজেন সংবন্ধন হয়: প্রাকৃতিক প্রক্রিয়া, বাণিজ্যিক প্রক্রিয়া এবং বায়োলজিক্যাল প্রক্রিয়া। আমরা প্রত্যেকটি প্রক্রিয়া আলোচনা করব। প্রাকৃতিক প্রক্রিয়া আমরা আলোচনা করছি একটু আগে, তারপর আবার বলছি। বজ্রপাতের সময় বায়ুতে সাধারণত 3000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার সৃষ্টি হয়। ওই সময় বায়ুর নাইট্রোজেন এবং অক্সিজেন মিলে প্রথমে নাইট্রিক অক্সাইড হয়। নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেন দ্বারা পুনরায় জারিত হয়ে নাইট্রোজেন ডাইঅক্সাইড হয়। এটি আবার অক্সিজেন এবং জলীয় বাষ্প দ্বারা নাইট্রিক অ্যাসিডে রূপান্তর হয়। নাইট্রিক অ্যাসিড বৃষ্টির পানির আকারে আবার মাটিতে পড়ে। মাটির যে ক্ষারীয় উপাদান ক্যালসিয়াম অক্সাইড বা ম্যাগনেসিয়াম অক্সাইড আছে, তারা এই নাইট্রিক অ্যাসিড গ্রহণ করে ক্যালসিয়াম নাইট্রেটে রূপান্তর হয়। এটি উদ্ভিদ গ্রহণ করে। উদ্ভিদ, গরু, ছাগল ইত্যাদি উদ্ভিদ খেয়ে থাকে। আবার গরু ছাগলের মাংস আমরা খেয়ে থাকি। এইভাবে নাইট্রোজেন আমাদের শরীরে প্রবেশ করে। আর এই গ্যাসীয় নাইট্রোজেনকে বিভিন্ন বিক্রিয়ার মাধ্যমে আমাদের যৌগে রূপান্তর করে আমাদের শরীরে বা আবদ্ধ করে রাখার যে প্রক্রিয়া, এটি হলো নাইট্রোজেন সংবন্ধন, এবং প্রাকৃতিকভাবে এটি হয়ে থাকে বিধায় এটি হলো প্রাকৃতিক প্রক্রিয়া। এবার আমরা বাণিজ্যিক প্রক্রিয়ায় কিভাবে নাইট্রোজেনকে আমরা সংবন্ধন করতে পারি সেটি আলোচনা করব। আমরা জানি হেবার বস প্রণালীতে অ্যামোনিয়া উৎপাদন করা হয়। অ্যামোনিয়া ইউরিয়া সার উৎপাদনের একটি অত্যন্ত প্রধান কাঁচামাল, এবং ইউরিয়া সার মাটিতে ব্যবহার করে মাটির উদ্ভিদ গাছপালা সার গ্রহণ করে। এভাবেই আবার গাছপালা নাইট্রোজেন যুক্ত যৌগ গ্রহণ করে। আবার অসওয়াল প্রণালীতেও একই প্রক্রিয়ায় অ্যামোনিয়া অক্সিজেন দ্বারা জারিত নাইট্রিক অক্সাইড হয়। নাইট্রিক অক্সাইড নাইট্রোজেন ডাইঅক্সাইড রূপান্তর হয়। আবার এটি নাইট্রিক অ্যাসিডে রূপান্তর হয়। আবার এটি লবণে রূপান্তর হয়। এভাবেই নাইট্রোজেনকে আমরা বিভিন্ন যৌগে রূপান্তর করে সংরক্ষণ করতে পারি। এখানে আমরা একটি চিত্র দেখলাম, এটি হেবার বস প্রণালী। এই প্রণালীতে
নাইট্রোজেন এবং হাইড্রোজেন মিলে অ্যামোনিয়া হয়। এখানে প্রভাবক ব্যবহার করা হয়, তাপমাত্রা থাকে এত এবং এত চাপ ব্যবহার করে অ্যামোনিয়া উৎপাদন করা হয়, যে অ্যামোনিয়া ইউরিয়া সার উৎপাদনের প্রধান কাঁচামাল। বায়োলজিক্যাল প্রক্রিয়া সবুজ অ্যালগি অর্থাৎ শৈবাল জাতীয় উদ্ভিদ ও মটর, শিম, ছোলা ইত্যাদি গোত্রের লিগুমিনাস গোত্রের উদ্ভিদের শিকড়ের মাটিতে গুটিতে বসবাসকারী সিমবায়োটিক উপকারী জীবাণু বায়ুর নাইট্রোজেনকে সরাসরি শোষণ করতে পারে। অর্থাৎ এই জাতীয় উদ্ভিদ এবং গাছ, মটর, শিম, ছোলা এই জাতীয় উদ্ভিদের শিকড়ের মাটিতে যে উপকারী জীবাণু আছে তাদের দ্বারা বায়ুর নাইট্রোজেনকে এরা সরাসরি শোষণ করতে পারে। আমরা এর আগে যে প্রাকৃতিক প্রক্রিয়া এবং বাণিজ্যিক প্রক্রিয়ায় নাইট্রোজেনের যে সংবন্ধন আলোচনা করছি তার চেয়ে এখানে বেশি পরিমাণ নাইট্রোজেন সংবন্ধন হয় এবং এসব ব্যাকটেরিয়া থেকে নিঃসৃত মোলিবডেনাম অবস্থান্তর ধাতুযুক্ত এনজাইম দ্বারা এটি বিজারিত হয়ে অ্যামোনিয়া গ্যাস ও অ্যামোনিয়াম আয়নে রূপান্তর হয়। এখানে এটি একটি সিমবায়োটিক উদ্ভিদ, সরাসরি এর মূল, এখানে কিছু উপকারী জীবাণু আছে, বাতাসের নাইট্রোজেনকে সরাসরি এটি গ্রহণ করতে পারে। মাটির অন্যান্য ব্যাকটেরিয়া দ্বারা কয়েক ধাপে অ্যামোনিয়াম আয়ন জারিত হয়ে প্রথমে নাইট্রেট আয়ন ও শেষে নাইট্রেট আয়নে পরিণত হয়। উৎপন্ন আয়ন শোষণ ও বিজারিত করে প্রোটিন তৈরি করে। উদ্ভিদের মৃত্যুর পর মাটির ব্যাকটেরিয়া প্রোটিনকে জারিত করে আবার নাইট্রেট আয়নে পরিণত করে। এইভাবেই নাইট্রোজেন সংবন্ধন হয়ে থাকে। উদ্ভিদ থেকে প্রোটিন প্রাণীদেহে কিভাবে স্থানান্তর হয়? প্রাণীকুল উদ্ভিদ খেয়ে প্রোটিন গ্রহণ করে এবং বর্জ্য প্রস্রাবে ইউরিয়া রূপে তা ত্যাগ করে। অর্থাৎ প্রাণী যে প্রোটিন গ্রহণ করে এটি আবার বর্জ্য প্রস্রাব আকারে বের করে দেয়। প্রাণীর মরণের পর প্রোটিন মাটির ব্যাকটেরিয়া দ্বারা জারিত হয়ে নাইট্রেট আয়ন ও শেষে নাইট্রেট আয়নে পরিণত হয়। এসব অজৈব নাইট্রেট আয়নের ভান্ডার তিন দিকে খরচ হয়, অর্থাৎ যখন এটি মাটিতে যায় তখন তিন ভাবে খরচ হয়। কিছু স্থলজ জলজ উদ্ভিদ এটি শোষণ করে, কিছু প্রস্তরীভূত খনিজ রূপে জমা থাকে অর্থাৎ মাটিতে জমা থাকে, আর কিছু নাইট্রেট আয়ন ডিনাইট্রিফাইং জীবাণুর প্রভাবে বিজারিত হয়ে প্রথমে নাইট্রেট আয়ন, শেষে নাইট্রাস আয়ন ও শেষে নাইট্রোজেন গ্যাস রূপে বায়ুমণ্ডলে ফেরত যায়। এই প্রক্রিয়ায় আবার নাইট্রোজেন যেহেতু বায়ুমণ্ডলে ফেরত যায় একে আমরা নাইট্রোজেন চক্র বলি। অর্থাৎ আমরা নাইট্রোজেনকে প্রথমে নাইট্রেট লবণ হিসেবে গ্রহণ করি, সেই নাইট্রেট লবণ পুনরায় বিভিন্ন প্রক্রিয়া আবার নাইট্রোজেন হয়ে বায়ুমণ্ডলে ফেরত যায়। এটি হলো নাইট্রোজেন চক্র। এখানে আবার নাইট্রোজেন চক্র উল্লেখ করলাম আমরা, অর্থাৎ বায়ুমণ্ডলে নাইট্রোজেনকে বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে গ্রহণ করে পুনরায় এটিকে আবার নাইট্রোজেন হিসেবে বায়ুমণ্ডলে ফেরত দেওয়াকে নাইট্রোজেন চক্র বলা হয়। এখানে একটি আমরা নাইট্রোজেন চক্রের চিত্র দেখলাম। এখানে প্রথমে নাইট্রোজেন সংবন্ধন হয়, এটি অ্যামোনিয়া রূপান্তর হয়, বিজারিত হয়ে অ্যামোনিয়াম আয়ন হয়, নাইট্রোজেন ডাইঅক্সাইডে রূপান্তর হয়। এভাবে আস্তে আস্তে আবার নাইট্রোজেন গ্যাসে পরিণত হয়ে বায়ুমণ্ডলে ফেরত যায়। এই প্রক্রিয়াটাই হচ্ছে নাইট্রোজেন চক্র। এবার আমরা আলোচনা করব শিল্পের গ্যাসীয় বর্জ্য। শিল্প কারখানায় ব্যবহৃত জীবাশ্ম জ্বালানি যেমন কয়লা, প্রাকৃতিক গ্যাস, কেরোসিন, ডিজেল, পেট্রোল, গ্যাসোলিন, এসবের দহনে যে সমস্ত গ্যাসগুলো উৎপন্ন হয়, বর্জ্য গ্যাস, কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড, সালফার ডাই অক্সাইড, সালফার ট্রাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, এইসব গ্যাস বায়ুতে মিশে বায়ুকে দূষিত করে। এখন বায়ু দূষক কি আমরা সেগুলো দেখব। বায়ুমণ্ডলে শিল্প কারখানার বর্জ্য গ্যাসের মাত্রা পরিবেশ ও মানুষের শরীরের সহনীয় মাত্রা অপেক্ষা যদি বেশি থাকে তাহলে সেগুলোকে আমরা বায়ু দূষক হিসেবে গণ্য করতে পারি। অর্থাৎ আমাদের যে শিল্প কারখানা আছে সেখান থেকে যে বর্জ্য গ্যাসগুলো নির্গত হয় এগুলো আমাদের সহনীয় মাত্রা অপেক্ষা যদি বেশি হয় তখনই তাকে আমরা বায়ু দূষক হিসেবে গণ্য করি। এই বায়ু দূষক দুই প্রকার, একটি প্রাইমারি বায়ু দূষক আর একটি সেকেন্ডারি বায়ু দূষক। প্রাইমারি বায়ু দূষক যে সমস্ত দূষক সরাসরি অপরিবর্তিত অবস্থায় পরিবেশে বিশেষ করে বায়ুতে মিশে যায় তাদেরকে আমরা প্রাইমারি বায়ু দূষক বলি, যেমন কার্বন ডাই অক্সাইড, কার্বন মনোক্সাইড, নাইট্রিক অক্সাইড।
হাইড্রোজেন সালফাইড, অ্যামোনিয়া, হাইড্রোকার্বন, ধূলিকণা, ধোঁয়া, ছাই, হাইড্রোকার্বন, এগুলো সবই প্রাইমারি বায়ু দূষক। অর্থাৎ যেগুলো সরাসরি উৎপন্ন হয় অপরিবর্তিত অবস্থায়, অন্য কোনো মাধ্যম দরকার হয় না, সেগুলোকে আমরা প্রাইমারি বায়ু দূষক বলবো। আরেকটি হলো সেকেন্ডারি বায়ু দূষক, যেগুলো প্রাইমারি বায়ু দূষক থেকে তৈরি হয়। যেমন এখানে নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, এটি বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্প দ্বারা বিক্রিয়া করে নাইট্রিক অ্যাসিডে রূপান্তর হয়। সালফার ডাইঅক্সাইড আছে, এটিও বায়ুর অক্সিজেন এবং জলীয় বাষ্পের সাথে বিক্রিয়া করে সালফিউরিক অ্যাসিডে পরিণত হয়। আবার সালফার ডাইঅক্সাইড বায়ুর অক্সিজেন দ্বারা জারিত হয়ে সালফার ট্রাইঅক্সাইড হয়, এগুলো দূষক। এই দূষকগুলো আমরা এখান থেকে পাচ্ছি, অর্থাৎ এই কারণে এদেরকে সেকেন্ডারি দূষক বলা হয়। অর্থাৎ সেকেন্ডারি দূষক হলো পরিবেশে এক বা একাধিক উপাদানের সাথে প্রাইমারি দূষক যুক্ত হয়ে যে নতুন দূষকের সৃষ্টি করে, তাদেরকে আমরা সেকেন্ডারি বায়ু দূষক বলি। যেমন সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড বাষ্প, এগুলো সবই হচ্ছে সেকেন্ডারি বায়ু দূষক। পার্টিকুলেট কি? দেখো, পার্টিকুলেট হলো পদার্থে বিভিন্ন ধরনের ক্ষুদ্র ক্ষুদ্র কণা, কণা জাতীয় দূষক, এদেরকে পার্টিকুলেট বলে। এতে কার্বন অথবা তরলের ফোঁটাও অন্তর্ভুক্ত। অর্থাৎ কণা জাতীয় যে দূষকগুলো আছে তাদেরকে আমরা পার্টিকুলেট বলি। যেমন ধুলাবালির কণা, অ্যারোসল, কুয়াশা, এগুলো সবই পার্টিকুলেট। এখানে কিছু পার্টিকুলেট দেয়া আছে, তোমরা এগুলো বুঝতে পারবে। ফ্লাই অ্যাশ, সিমেন্ট ডাস্ট, সেটিং ডাস্ট, হেভি ডাস্ট, অর্থাৎ কণা জাতীয় যে দূষক সেগুলোকে আমরা পার্টিকুলেট হিসেবে গণ্য করি। দূষকের গ্রাহক, অর্থাৎ এই দূষক কাদের কাদের ক্ষতি করে, কিভাবে করে, এগুলোকে দূষকের গ্রাহক বলে। যেমন একটি দূষকের প্রভাবে জীবের কোনো বিশেষ অংশে যদি বিরূপ প্রতিক্রিয়া দেখা দেয় অথবা কোনো স্থাপত্য বস্তু ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়, তখন ওই সব জীব স্থাপত্য বস্তুকে দূষক পদার্থের গ্রাহক বা রিসেপ্টর বা টার্গেট বলে। অর্থাৎ দূষকগুলো যে যাদের ক্ষতি করে তারাই হলো দূষকের গ্রাহক। যেমন এসিড বৃষ্টি হলে আমাদের যে দালান কোঠাগুলো আছে নষ্ট হয়ে যায়, মাটির উর্বরতা শক্তি কমে যায়, জীবকগুলো চুনাপাথরের তৈরি স্থাপত্যের রিসেপ্টর হয়ে থাকে। অর্থাৎ এসিড বৃষ্টি জীব জগৎ এবং চুনাপাথরের যে তৈরি যে স্থাপত্যগুলো আছে তাদেরই রিসেপ্টর বা গ্রাহক হয়ে থাকে। দূষকের সিঙ্ক, অর্থাৎ পরিবেশের কোনো মাধ্যম অনবরত কোনো দূষকের সাথে বিক্রিয়া করে দূষককে শোষণ বা পরিমাণে হ্রাস করতে পারলে তখন ওই মাধ্যমটিকে ওই দূষকের সিঙ্ক বলে। যেমন কার্বন ডাই অক্সাইড যদি সমুদ্রের পানিতে পড়ে, এটি পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিডে রূপান্তর হয়, তাতে ক্ষতির মাত্রাটা কিছু কমে যায়। এই সমুদ্রের যে পানি সেটি হলো একটি দূষকের সিঙ্ক। আবার সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় গ্লুকোজ তৈরি করে। সবুজ উদ্ভিদও কার্বন ডাই অক্সাইডের একটি সিঙ্ক। অর্থাৎ সবুজ উদ্ভিদ কার্বন ডাই অক্সাইডের যে দূষণ মাত্রা তাকে কমাতে সাহায্য করে। আবার বায়ুতে থাকা যে সালফিউরিক অ্যাসিড আছে, এটি ক্যালসিয়াম কার্বনেটের সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম সালফেট, কার্বন ডাই অক্সাইড এবং পানি উৎপন্ন করে। এখানে ক্যালসিয়াম কার্বনেট হলো সালফিউরিক অ্যাসিডের সিঙ্ক। দূষকের নিরাপদ মাত্রা, অর্থাৎ যে নির্দিষ্ট পরিমাণ মাত্রা আমরা সহ্য করতে পারি, এটি হচ্ছে দূষকের নিরাপদ মাত্রা। এর বেশি হলে আমাদের মারাত্মক ক্ষতি হবে। একে টিএলভি বা থ্রেশহোল্ড লিমিটিং ভ্যালু বলে। যেমন কার্বন ডাই অক্সাইডের নিরাপদ মাত্রা হলো 350 ppm। অর্থাৎ আমরা যদি এই পরিমাণ কার্বন ডাই অক্সাইড গ্রহণ করতে পারি তাহলে আমাদের স্বাস্থ্যের কোনো ক্ষতি হবে না। আর এর বেশি হলে আমাদের এটা ক্ষতির মাত্রা ক্ষতি হবে। যতটুকু যে পরিমাণ সর্বোচ্চ যে পরিমাণ আমরা সহ্য করতে পারি অথবা বায়ুতে এটি মিশে থাকতে পারে, পরিবেশে দূষণ হয় না, এটি হচ্ছে দূষকের নিরাপদ মাত্রা। এর চেয়ে বেশি হলেই পরিবেশের দূষণ হয়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা কর্তৃক কিছু কিছু দূষকের সর্বোচ্চ নিরাপদ মাত্রা দেয়া আছে। কার্বন ডাই অক্সাইডের এত, সালফার ডাই অক্সাইডের এই মানগুলো অবশ্যই দেখবে ভালো করে। অর্থাৎ এই পরিমাণ যদি থাকে তাহলে এটি পরিবেশে তেমন ক্ষতি করবে না। পিপিএম এটি হলো একটি একক, পার্টস পার মিলিয়ন বলা হয়। পিপিবি এটিও একটি একক, পার্টস পার বিলিয়ন। দূষক গ্যাস সমূহের উৎস, বৈশিষ্ট্য, ক্ষতিকারক দিক। কার্বন ডাই অক্সাইড ও কার্বন মনোক্সাইড। বৈশিষ্ট্য, উভয় গ্যাস বর্ণহীন, গন্ধহীন ও বিষাক্ত। উৎস, অর্থাৎ কোথা থেকে এটি উৎপন্ন হয়।
কয়লা ও হাইড্রোকার্বন জ্বালানির অসম্পূর্ণ দহনে কার্বন মনোক্সাইড, আর যদি সম্পূর্ণ দহন হয় তাহলে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়। আর নিম্নলিখিত শিল্প কারখানার চুল্লির চিমনি দিয়ে এসব গ্যাস নির্গত হয়, যেমন গ্যাস ম্যানুফ্যাকচারিং প্লান্ট, কোল মাইন, পেট্রোলিয়াম রিফাইনারি, ব্লাস্ট ফার্নেস, অটোমোবাইলের বর্জ্য গ্যাস। অর্থাৎ এই সমস্ত শিল্প কারখানা থেকে কার্বন ডাই অক্সাইড বা কার্বন মনোক্সাইড গ্যাস নির্গত হয়। কার্বন মনোক্সাইড একটি নীরব ঘাতক গ্যাস, কারণ আমরা যদি এর কোনো বর্ণ নেই, গন্ধ নেই, স্বাদ নেই। এখন পরিবেশে যদি এটির উপস্থিতি থাকে তাহলে মানুষের উপস্থিতি টের পায় না। নিঃশ্বাসের সাথে যখন আমরা গ্রহণ করি, আমাদের যে রক্তের হিমোগ্লোবিন আছে, হিমোগ্লোবিনে আয়রন আছে, আয়রনের কাজ হলো অক্সিজেন পরিবহন করা, অক্সি হিমোগ্লোবিন তৈরি করা, যেটি আমাদেরকে সুন্দরভাবে বেঁচে থাকতে সাহায্য করে। কিন্তু যদি আমরা কার্বন মনোক্সাইড গ্রহণ করি, তখন কার্বন মনোক্সাইড হিমোগ্লোবিনের আয়রনের সাথে বিক্রিয়া করে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে, অক্সিজেন পরিবহনে বাধার সৃষ্টি করে। আর অক্সিজেন পরিবহনে যদি বাধা সৃষ্টি হয় তাহলে মানুষের মাথা ধরা, ঝিমুনি ও পরে বেশি শোষিত হলে অতিরিক্ত পরিমাণ যদি কার্বন মনোক্সাইড শোষণ করে মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। এজন্য কার্বন মনোক্সাইডকে নীরব ঘাতক গ্যাস বলে। এইচবি এখানে হিমোগ্লোবিন বোঝাচ্ছে, অর্থাৎ এটির কাজ হলো অক্সিজেন পরিবহন করে আর সেই অক্সিজেন দ্বারা অক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কিন্তু যদি এখানে কার্বন মনোক্সাইড থাকে তাহলে অক্সিজেন কম পরিমাণ বহন করে এবং কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে। কার্বন ডাই অক্সাইড গ্যাস এটি গ্রিন হাউস গ্যাস রূপে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধিতে ভূমিকা রাখে। হিমোগ্লোবিন কি দেখো, হিমোগ্লোবিন হলো গ্লোবিন নামক ক্ষারধর্মী প্রোটিন ও ফেরাস আয়ন যুক্ত ফেরো প্রোটো পরফিরিন বা হিমো সংকেত এটি নামক একটি জটিল যৌগ। এখানে যে হিমোগ্লোবিনে যে আয়রন আছে, ফেরাস আয়ন, এটি জটিল অবস্থান্তর ধাতু। আমরা জানি অবস্থান্তর ধাতুগুলো লিগ্যান্ড রূপে অক্সিজেন, পানি অথবা কার্বন মনোক্সাইডের সাথে সন্নিবেশ বন্ধন রূপে যুক্ত হতে পারে। যেহেতু কার্বন মনোক্সাইড যদি কেউ গ্রহণ করে, এটি একটি লিগ্যান্ড, এখানে অবস্থান্তর ধাতু ফেরাস আয়নের সাথে যুক্ত জটিল যৌগ গঠন করবে, তখন অক্সিজেন পরিবহনে বাধার সৃষ্টি হবে আর মানুষের মৃত্যু পর্যন্ত হতে পারে। এখানে আমরা হিমোগ্লোবিনের একটি চিত্র দিলাম, হিমোগ্লোবিন মলিকিউল অর্থাৎ হিমোগ্লোবিনের অণু। এখানে যে আমি এখানে এই যে এখানে যে আয়রন আছে, এই আয়রন অক্সিজেন পরিবহনে সাহায্য করে। কিন্তু যদি আমরা কার্বন মনোক্সাইড গ্রহণ করি তাহলে কার্বন মনোক্সাইড এখান থেকে হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে কার্বক্সি হিমোগ্লোবিন তৈরি করে অক্সিজেন পরিবহনে বাধার সৃষ্টি করে। সালফার ডাই অক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড গ্যাস, এই সমস্ত গ্যাস বর্ণহীন ও অম্লীয় গন্ধযুক্ত। উৎস দেয়া আছে, সালফিউরিক অ্যাসিড প্লান্ট, পেপার ম্যানুফ্যাকচারিং প্লান্ট, তাপ বিদ্যুৎ কেন্দ্র, অটোমোবাইলের বর্জ্য গ্যাস, ধাতুর সালফাইড আকরিক থেকে ধাতু নিষ্কাশন প্লান্টে। অর্থাৎ এই সমস্ত শিল্প কারখানায় সালফার ডাই অক্সাইড ও সালফার ট্রাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই সমস্ত গ্যাস কি কি ক্ষতি করে দেখো, শ্বাসকষ্ট সৃষ্টি করে, বায়ু দূষক অর্থাৎ এসিড বৃষ্টি সৃষ্টি করে এবং নাক ও চোখ জ্বালা, শ্বাসনালীতে প্রদাহ, ব্রঙ্কাইটিস, হাঁপানি ইত্যাদি রোগ সৃষ্টি করে। এরপর আমরা দেখব নাইট্রিক অক্সাইড গ্যাস। নাইট্রিক অক্সাইড গ্যাস বর্ণহীন নিরপেক্ষ গ্যাস এবং নাইট্রোজেন ডাই অক্সাইড হলো বাদামি অম্লীয় গ্যাস। উৎস পৃথিবীব্যাপী প্রায় অটোমোবাইল ইঞ্জিন ও পুরাতন শিল্প প্রকল্পে পেট্রোলিয়াম জ্বালানির দহন শেষে বর্জ্য গ্যাসে নাইট্রিক অক্সাইড গ্যাস থাকে। আর এই নাইট্রিক অক্সাইড গ্যাস যখন বাতাসে মিশে বাতাসের অক্সিজেন দ্বারা জারিত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে। এবার শুষ্ক বাতাসে যে নাইট্রোজেন ডাই অক্সাইড আছে এটি বিযোজিত হয়ে অক্সিজেন পরমাণু নাইট্রিক অক্সাইড গ্যাসে পরিণত হয়। ওই মুক্ত অক্সিজেন পরমাণু অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়ে অত্যন্ত সক্রিয় ওজোন অণু গঠন করে। এই ওজোন অণু নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড, ওজোন ও অন্যতম দূষক বায়ু, ডিজেল ইঞ্জিনে দহনমুক্ত হাইড্রোকার্বন, অর্থাৎ আমরা যে ডিজেল ইঞ্জিন ব্যবহার করি সেখানে যে হাইড্রোকার্বন দহন হয়নি তার সাথে বিক্রিয়া করে এখানে যে একটি যৌগ দেখছো এই যৌগটি তৈরি করে। এটি হচ্ছে পার অক্সি অ্যাসাইল নাইট্রেট, সংক্ষেপে এটাকে ফ্যান্স বলা হয়। মিশ্র বায়ু দূষক, অর্থাৎ এটি একটি মিশ্র বায়ু দূষক। এখানে
আমরা দহনমুক্ত হাইড্রোকার্বন আছে, নাইট্রোজেন ডাইঅক্সাইড আছে, নাইট্রিক অক্সাইড আছে, ওজোন আছে। এই জন্য এই দূষককে মিশ্র বায়ু দূষক বলা হয়, সংক্ষেপে ফ্যান্স বলে। এখানে আমরা বিক্রিয়ার মাধ্যমে বুঝালাম হাইড্রোকার্বন বাষ্প, নাইট্রিক অক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, ওজোন সূর্যের আলোর উপস্থিতিতে ফ্যান্স সৃষ্টি করে। আবার আরেকটা হচ্ছে স্মোক। স্মোক হলো স্মোক প্লাস ফগ, অর্থাৎ ধোঁয়া এবং কুয়াশা দুটি মিলে স্মোক সৃষ্টি করে। এবং এই মিশ্র বায়ু দূষক বিভিন্ন ভোরবেলা নিচু আকাশে বাদামি কুয়াশা স্তর সৃষ্টি করে। এই কুয়াশা স্তরকে আমরা ফটোকেমিক্যাল স্মোক বলি বা আলোক রাসায়নিক কুয়াশা। এটি হলো ফ্যান্স এর সংকেত। এখানে আমরা একটা অ্যালকাইল মূলক ব্যবহার করব, আর বাকি অ্যালকাইল অর্থাৎ পার অক্সি অ্যাসাইল নাইট্রেট এর সংকেত। এটি হচ্ছে ফটোকেমিক্যাল স্মোকের, আমরা যেটি বললাম মিশ্র বায়ু দূষক, অর্থাৎ কলকারখানা থেকে যে দহন মুক্ত যে হাইড্রোকার্বন নির্গত হয় বাতাসে, নাইট্রিক অক্সাইড বা ইত্যাদির সাথে, ওজোন এগুলোর সাথে মিশে যে মিশ্র বায়ু দূষক সৃষ্টি করে, এগুলি হচ্ছে ফটোকেমিক্যাল স্মোক বা আলোক রাসায়নিক কুয়াশা। বায়ু দূষণের ফলে পরিবেশের কি কি ক্ষতি হয় আমরা সেটি আলোচনা করব। গ্রিন হাউস গ্যাসের বৃদ্ধির কারণে ভূপৃষ্ঠের তাপমাত্রা বাড়ে। বায়ুমণ্ডলে ভাসমান বায়ু দূষক সকালে কুয়াশা সৃষ্টি করে, পথ চলাচলে অসুবিধা হয়। স্বাস্থ্যের উপর যে প্রভাব, বায়ুমণ্ডলে ধূলিকণা বৃদ্ধির জন্য শ্বাসকষ্ট হয়। কার্বন মনোক্সাইড, যেটি আমরা নিরবঘাতক গ্যাস হিসেবে চিহ্নিত করি। কুয়াশা, দেখো কুয়াশা হলো, এখানে আমরা যে চিহ্নটি দেখালাম এটি কুয়াশার চিহ্ন, অর্থাৎ আমাদের দেশে শীতকালে সাধারণত কুয়াশা হয়, জলীয় বাষ্প ঘনীভূত হয়, এটি কুয়াশা নামে পরিচিত। ফটোকেমিক্যাল স্মোক সৃষ্টি হলে নাক ও চোখে ভীষণ জ্বালা সৃষ্টি করে। পরিবেশের উপর প্রভাব, অম্লধর্মী সেকেন্ডারি দূষক, সালফার ট্রাইঅক্সাইড, সালফিউরিক অ্যাসিড বাষ্প, ডাইনাইট্রোজেন পেন্টঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো বৃষ্টির পানির সাথে মিশে এসিড বৃষ্টি সৃষ্টি করে। এসিড বৃষ্টির ফলে জলাশয়ের পিএইচ কমে যায়, মাছ ও জলজ উদ্ভিদ মারা যায়, বনাঞ্চল ধ্বংস হয়ে যায়। অর্থাৎ আমাদের যে ইকোসিস্টেম, আমরা যে যে সিস্টেমের সাথে আমরা আমাদের জীবনটা ওতপ্রোতভাবে জড়িত, এটি বিনষ্ট হয়, ফলে সভ্যতা ধ্বংসের মুখে পতিত হয়। একে আমরা ধোঁয়াশা বলবো, অর্থাৎ বায়ুমণ্ডলে যে ক্ষতিকারক উপাদানগুলো আছে, কলকারখানার বর্জ্য থেকে যে নিঃসৃত গ্যাসগুলো, সেগুলো বাতাসের উপাদানের সাথে মিশে বিষাক্ত গ্যাস সৃষ্টি করে। এখানে আমরা ধোঁয়াশা, আর এটা দেখো এখানে ধোঁয়াশা নাই। উল্লেখিত যে আমরা আলোচনাগুলো করলাম সেখান থেকে আমরা এখন কি কি প্রশ্নগুলো পরীক্ষায় আসতে পারে সেগুলো আমরা একটু দেখি। নাইট্রোজেন সংবন্ধন কি, জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসে। পার্টিকুলেট কি, নাইট্রোজেন চক্র কি, প্রাইমারি ও সেকেন্ডারি দূষক কি, ফ্যান্স কি, আলোক রাসায়নিক ধোঁয়াশা কি। আবার এগুলো সবই জ্ঞানমূলক প্রশ্ন হিসেবে আসতে পারে। কার্বন মনোক্সাইড একটি নিরবঘাতক গ্যাস, ব্যাখ্যা করো, এটি অনুধাবন হিসেবে আসতে পারে। বায়ুমণ্ডলের একটি অতি প্রয়োজনীয় উপাদান, আমরা কিভাবে স্থিরীকৃত করে রাখতে পারি, অর্থাৎ অতি প্রয়োজনীয় উপাদান বলতে নাইট্রোজেনকে বোঝানো হচ্ছে। বায়ুমণ্ডলের এটি অত্যন্ত প্রয়োজনীয় উপাদান, কারণ বায়ুমণ্ডলে প্রায় 78% নাইট্রোজেন থাকে। একে আমরা নাইট্রোজেন সংবন্ধন প্রক্রিয়ায় আবদ্ধ যৌগে রূপান্তর করতে পারি। ওই প্রশ্ন ওই ওই অর্থাৎ নাইট্রোজেন সংবন্ধনের কথা এটি বলা আছে এখানে, আর এই প্রশ্নটি প্রয়োগ আকারে আসতে পারে। আজকে আমাদের আলোচনা এই পর্যন্তই। তোমরা আশা করি ভালোভাবে এগুলো মনোযোগ দিয়ে লেকচারটি দেখবে, বোঝার চেষ্টা করবে। যদি কোনো সমস্যা থাকে জানাবে, আমরা উত্তর দেব। আজকে এখানে আমরা বিদায় নিলাম। সবাই স্টে হোম, স্টে সেফ। থ্যাংক ইউ, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো।